এখান থেকে ভিউটা যা সুন্দর কি আর বলবো, অপূর্ব লাগছে। এই রস আইল্যান্ডে লাইট হাউস দেখতে যাচ্ছি, অনেক সিঁড়ি, প্রচুর সিঁড়ি দিয়ে নেমে আবার এই রাস্তায় হাঁটতে হবে অনেকটা। অসাধারণ সৌন্দর্য আর অসাধারণ দৃশ্য। সমুদ্রের জল আর পাথরের খেলা, এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে লাইট হাউসের দিকে এগিয়ে চলেছি। এই সামনেই আছে লাইট হাউস। এই কাঠের এই সাঁকো বেয়ে আমাদের লাইট হাউসের কাছাকাছি যেতে হবে। তবে পুরনো লাইট হাউসটা তো ধ্বংস হয়ে গেছে। আমি কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। আগে কাছে যাই, তারপর দেখাচ্ছি। এটা কাঁকড়া, কাঁকড়া চিড়িয়া তো মুখে তাতিয়া তো ভগবান, আমি কখন থেকে বোঝার চেষ্টা করছি কি বলছি। কেন বলতো দুটো বোল্ডার আছে না, ঢেউ আছে আসবে, বুঝলে? এই লাইট হাউস দেখে আমরা আবার ফিরে আসছি। আবার যেতে হবে যেখান থেকে আমরা টোটোতে এসে নেমেছিলাম, ব্যাটারি গাড়িতে। সেখান থেকে আবার আমাদের ওই ফেরিঘাটে যেতে হবে রস আইল্যান্ডের। ভালো, তুমি কিন্তু যেতে পারছো। অনেকক্ষণ ধরে ঘুরছি, খিদে পেয়েছে, কিন্তু এখানে খাবারের সেরকম কোনো দোকান নেই। একটাই দোকান আছে, ফলের দোকান, তাও সেখানে সবকিছু পাওয়া যাচ্ছে না। গাড়ি আসলে ওকে বলবো বাঙালি হোটেলে নিয়ে যেতে, আমি বাঙালি হোটেলে যাই। রস আইল্যান্ডের এই বিভৎস ধ্বংসলীলা ও করুণ পরিণতির জন্য মূলত 4টি বিষয়কে দায়ী করা যায়। 1, ভূমিকম্প; 2, জাপানি বোমার আগ্রাসন; 3, সুনামি; ও 4, প্রাকৃতিক ক্ষয়। এগুলি রস আইল্যান্ডের ধ্বংসের মূল কারণ। রস আইল্যান্ড ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি ঐতিহাসিক দ্বীপ, যা বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামে পরিচিত। ব্রিটিশ আমলে রস আইল্যান্ড ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক সদর দপ্তর। এখানে ব্রিটিশ কর্মকর্তাদের জন্য বিলাসবহুল বাসস্থান, গির্জা, ক্লাব, হাসপাতাল এবং অন্যান্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। 1941 সালে ভয়াবহ ভূমিকম্পে এই দ্বীপের ব্যাপক ক্ষতি হয়েছিল। এই ভূমিকম্পের ফলে দ্বীপটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে এবং প্রশাসনিক কেন্দ্র পোর্ট ব্লেয়ারে স্থানান্তরিত করতে হয়। 1941 সালের এই ভূমিকম্পের ফলে দ্বীপের বিভিন্ন স্থাপত্য ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ব্রিটিশদের তৈরি বিলাসবহুল বাড়ি, সুইমিং পুল, চার্চ এবং অন্যান্য ভবনগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়।
বর্তমানে এই ধ্বংসস্তূপগুলো দ্বীপের একটি প্রধান আকর্ষণ। এছাড়া রস আইল্যান্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরে অবস্থিত হয় এটি ভূমিকম্প প্রবণ এলাকা এবং সুনামি প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। 2004 সালে ভারত মহাসাগরে সুনামি এবং এই অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। যদিও এর ফলে রস আইল্যান্ডে তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ এটি নির্জন ও সামরিক বাহিনীর অধীনে ছিল। তবে এই সুনামির ফলে দ্বীপের কিছু অংশ প্রায় অর্ধ মিটার উঁচু হয়ে গিয়েছিল। এখানে ইংরেজদের ইয়েরা থাকতো, ব্যাটালিয়ান ট্রুপ ব্যারাক এটা। না না, পুরো দেখতে পাচ্ছ না, রং করা পুরো লাল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা আন্দামান দখল করে নেয় এবং রস আইল্যান্ডও তাদের নিয়ন্ত্রণে আসে। এই সময় ব্রিটিশরা দ্বীপটি ছেড়ে যায়। জাপানিরা এখানে সামরিক কার্যকলাপ পরিচালনা করে এবং দ্বীপের অনেক ভবন ভেঙে দেয়। ঐতিহাসিক জায়গা। 1945 সালে জাপান আত্মসমর্পণ করার পর ব্রিটিশরা আবার দ্বীপে ফিরে আসে, কিন্তু ততদিনে দ্বীপটি বসবাসের প্রায় অযোগ্য ও অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিটিশরা পোর্ট ব্লেয়ারে তাদের প্রশাসনিক কেন্দ্র স্থানান্তর করে এবং রস আইল্যান্ডকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর থেকে প্রায় 70 বছর ধরে দ্বীপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রকৃতি তার নিজস্ব নিয়মে দ্বীপটিকে গ্রাস করে ফেলে। বিশাল বিশাল বট গাছ এবং অন্যান্য উদ্ভিদ তার শিকড় দিয়ে ইট পাথরের ভবনগুলোকে জড়িয়ে ধরে এবং ভেঙে ফেলে। ধ্বংসের মধ্যে দিয়েও রস আইল্যান্ড তার ঐতিহাসিক গুরুত্ব ধরে রেখেছে। এটি ব্রিটিশ ও জাপানি শাসনের এক নীরব সাক্ষী। ভারত সরকার এই ধ্বংসস্তূপগুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জানি না। এই হচ্ছে জাপানি বাংকার। একটু ভেতরটা ঢুকবো। এই হচ্ছে বাংকারে ঢুকলাম। মাথা সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না। এই হচ্ছে বাংকার। বাবু তোরা দেখি, এই হচ্ছে বাংকার। এই বাংকারগুলো কি হতো? এখান থেকে লক্ষ্য রাখতো। এইখানে নোংরা আছে, সেটা আবার দেখে নি। এই পোর্ট ব্লেয়ারের আদি বাঙালি হোটেলে চলে এসেছি। আজকে দুপুরবেলার লাঞ্চটা করব। এবার ভেতরে ঢুকে দেখাচ্ছি। এটা খুব বিখ্যাত, সমস্ত ধরনের বাঙালি খাবার এখানে পাওয়া যায়। আজকে বারাটাং যাচ্ছি, কিন্তু ওয়েদার খুব একটা ভালো না, বেশ বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আর বারাটাং যাচ্ছি। এখন আমরা আছি জিরকাটাঙে দাঁড়িয়ে আছি। জিরকাটাঙে এখানে একটা চেকপোস্ট আছে। চেকপোস্টে সমস্ত কিছু এন্ট্রি করার পর আইডেন্টি কার্ড লাগে। আপনার আধার কার্ড দিয়ে এন্ট্রি করার পর তারপর এখান থেকে পারমিশন পাওয়া যাবে। 9টার সময় একটা কনভয় যাবে, কনভয় করে এখানে যেতে হয়। কারণ যে জায়গাটা দিয়ে আমরা যাব রেস্ট্রিক্টেড এরিয়া এবং এখানে জারোয়ারা থাকে,
সুতরাং এই কনভয় করা ছাড়া অন্য কোনো উপায় নেই, সেইভাবে এখানকার সিস্টেমটা করা হয়েছে। কনভয় করে আমরা যাব, গাড়িগুলো সব এখানে দাঁড়িয়ে আছে পরপর। আমাদের পারমিশন হয়ে গেলে 9টা বাজলে এখান থেকে আমাদের গাড়িগুলো পরপর ছাড়া হবে এবং আমরা বালাটাং পৌঁছবো। সেখান থেকে আবার একটা বড় বোট নিতে হবে, বড় বোট নেওয়ার পর সেখান থেকে আবার একটা ছোট স্পিড বোট নিতে হবে 10 সিটারের। সেখান থেকে আমরা যাব হচ্ছে লাইম কেভ দেখতে। ওয়েদার যা খারাপ, খুবই খারাপ, মানে এতটা খারাপ যে ভাবা যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ওখান থেকে নেমে আবার প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। সুতরাং আমরা যেতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যাওয়ার, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা জিরকাটাং থেকে যাত্রা শুরু করেছিলাম, তারপর আমরা গাড়ি করে চলে এসেছি বালাটাঙে। বালাটাঙে এখন বড় বোটে আমরা যাব হচ্ছে ওপারটা, এবং সেখান থেকে ছোট বোটে তারপর আমরা যাব লাইম কেভে। তা সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এই বোটে করে এসে বালাটাঙে পৌঁছে গেছি। এই বালাটাং থেকে এবার একটা স্পিড বোট নেব, স্পিড বোট নিয়ে আমরা লাইম কেভ দেখতে যাব। এই জায়গাটা হচ্ছে বালাটাং। আমরা একটা বড় লঞ্চ করে বালাটাঙে পৌঁছে গেছি। এখন এখান থেকে একটা ছোট স্পিড বোট করে আমরা যাব লাইম কেভ দেখতে। বোটের ভালোই স্পিড আছে, আর পাশাপাশি আর একটা বোট যাচ্ছে। দুটোর মধ্যে যেন একটা কম্পিটিশন হচ্ছে, কি আগে পৌঁছতে পারবে। এটা একটা আলাদা উন্মাদনা। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু এখন আর সে ভয়টা নেই, বেশ ভালোই লাগছে। একটা অ্যাডভেঞ্চার মতো মনে হচ্ছে। এই দেখুন, দুটো বোট পাশাপাশি, ও কখনো আমাদের আগে যাচ্ছে, কখনো আমরা ওর আগে যাচ্ছি। বেশ দারুণ লাগছে, এটা মজা লাগছে। এটা হচ্ছে ম্যানগ্রোভ ক্রিক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 13%-এরও বেশি ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে। এই ম্যানগ্রোভ বন পোর্ট ব্লেয়ার থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। ঘন ম্যানগ্রোভ বনভূমির মধ্যে দিয়ে স্পিড বোটে করে এই যাত্রা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্য আর লক্ষ লক্ষ বছরের বিখ্যাত চুনাপাথরের গুহা আপনার অজান্তই আপনাকে পৌঁছে দেবে সেখানে, আর রোমাঞ্চকর শিহরণ জেগে উঠবে আপনার মননে ও শরীরে। নিস্তব্ধ জায়গা, গা ছমছম করা পরিবেশ, তার মধ্যে শোনা যাচ্ছে বিভিন্ন পাখির ডাক,
একটা অদ্ভুত রকম পরিবেশে আমরা এসে পড়েছি। সামনে একটা দেখছেন একটা জলের মধ্যে কিছু একটা ঘর মতো, দারুণ সুন্দর লাগছে জায়গাটা। সত্যি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে স্বর্গ। আমি তাই বলবো অবশ্যই লাইম কেভ দেখতে আসবেন, আসলে পরে এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। দারুণ জায়গা। স্পিড বোট থেকে নেমে গেছি, এবার ওই লাইম কেভ দেখতে যাচ্ছি। এই কাঠের সাঁকোর উপর দিয়ে যেতে হচ্ছে, আর দুধারে প্রচুর জঙ্গল, ম্যানগ্রোভের জঙ্গলই বেশি। এই রাস্তা দিয়ে 1.2 কিলোমিটার হেঁটে লাইম কেভে পৌঁছতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা, আর এরকম শিকড় রয়েছে গাছের, দেখতে পাচ্ছেন গাছের শিকড় মাটির মধ্যে ছড়িয়ে রয়েছে। এই রাস্তার মধ্যে বাম্পারের মতো এই বড় বড় শিকড়গুলো রয়েছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখানে পেঁচাও পাওয়া যায়, পেঁচাও দেখা যায়। আজকে বৃষ্টি হয়েছে বলে মাটি পুরো ভেজা রয়েছে। এদিক দিয়ে আস্তে আস্তে আসো বা ওদিক দিয়ে। আমরা যখন পোর্ট ব্লেয়ার থেকে বেরোচ্ছিলাম তখনই বৃষ্টি হচ্ছিল, আর সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখানেও হয়েছে, যার জন্য রাস্তাঘাটে প্রচণ্ড জল এবং কাদা জমে আছে। খুব সাবধানে পা ফেলে ফেলে যেতে হচ্ছে, কারণ একবার হোঁচট খেলেই হলো। সব জার্নিটাই বৃথা, কারণ আমাদের প্রায় 1.2 কিলোমিটার বলেছে, কিন্তু এখানকার যারা গাইড আছে তাদের কাছে শুনছি প্রায় 1.5 কিলোমিটার মতো যেতে হবে আমাদের। এই জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে রয়েছে। অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছেন তারা এখানটায় আসতে পারেন, সত্যি খুব দারুণ জায়গা। আন্দামানে আসলে এই প্যাকেজটা অবশ্যই রাখবেন, আপনার ভালো লাগবে যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন। এই জায়গাটা একটা বুথ রয়েছে বন দপ্তরের, এখান থেকে পুলিশ সহায়তা কেন্দ্র যাকে বলা হয়, এখান থেকে বিভিন্ন সাহায্য পাওয়া যেতে পারে। আসলে এই জায়গাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, নানা রকম বিপদ আপদ হতে পারে, নানা রকম মানুষের শারীরিক অসুবিধাও হতে পারে, যার জন্য এরা এখানে একটা ব্যবস্থা রেখেছে। জায়গাটা খুব ভালো জিনিস। আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এখন, এটা একটা ফাঁকা মাঠ। এই গাইডরা বলছে এখানে নাকি মাত্র 8টা ফ্যামিলি এখানে রয়েছে, এই 8টা ফ্যামিলিরই বাস এখানে রয়েছে, এর বেশি কেউ আর নেই। প্রকৃতির মধ্যে দিয়ে এভাবে হাঁটার মজাই আলাদা। চারদিকে সবুজ সবুজ আর সবুজ, তার মধ্যে একটা গা ছমছম করা পরিবেশ, ফাঁকা ধুধু করছে জায়গাটা, কয়েকজন টুরিস্ট ছাড়া আর কেউ নেই। সুতরাং এই একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে। এই গাছের শিকড়গুলো রাস্তার মধ্যে ছড়িয়ে আছে, যদি একটু সন্ধে হয় তাহলে মনে হবে সাপ খুব বোধহয় শুয়ে আছে, এরকমইটা মনে হবে।
প্রচুর গাছের শেকড় এই রাস্তার উপর ছড়িয়ে আছে, যার জন্য আপনাকে যেতে গেলে খুব সাবধানে যেতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে, না হলে আপনি যে কোনো সময় হোঁচট খেতে পারেন। তবে এই রাস্তা দিয়ে গেলে আমরা যখন পৌঁছবো চুনাপাথরে সেই দৃশ্য আপনাদের নিশ্চয়ই দেখাবো। তার আগে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যেতে যেতে একটা কথা মনে হচ্ছিল যে আমরা কি আগে কখনো এই রকম জায়গা দিয়ে কোথাও গেছি। একটা জিনিস আমার মনে হচ্ছিল, যখন আমরা সান্ডাকফু ট্যুর করেছি তখনও কিছু কিছু রাস্তা ছিল বেশ দুর্গম, আমরা সেখানে একটু আধটু পায়ে হেঁটে ঘুরেছিলাম, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে একটা কথা কি, এখানে কিন্তু কোনো বিষধর প্রাণী বা সাপ বা এই ধরনের কোনো জীব জন্তুকে কিন্তু এখনো আমরা দেখতে পাইনি। এখানে আবার অনেকগুলো খাড়া খাড়া সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে, বেশ খাড়া সিঁড়ি। হাঁটুর ব্যথা থাকলে, কোমরের ব্যথা থাকলে সত্যি কষ্টকর হয়ে দাঁড়াবে এই জার্নি। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি আস্তে আস্তে সিঁড়িগুলো নিচের দিকে নেমে গেছে, তবে ভয় লাগছে, কারণ জলের জন্য সিঁড়িগুলো অনেকটা শ্যাওলা হয়ে আছে, যার জন্য পাশের এই বাঁশের যে সাপোর্ট সেটা ধরে ধরে আস্তে আস্তে নামছি। বেশ সাবধানে এগোতে হচ্ছে, না হলেই বিপদ। আমরা লাইম কেভের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এই যে দুপাশে কালো পাথর, তার মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে এই যাচ্ছে। আমার মিসেস সামনে রয়েছে, শাড়ি পরেই এই পুরো ট্রেকটা করলো। একমাত্র শাড়ি পরা ভদ্রমহিলা যিনি এই জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করে চুনাপাথরের গুহা দেখতে যাচ্ছেন। চলে এসছি তো, এসে গেছি। এই তো কেভে ঢুকছো, এটা হচ্ছে তোমার কালো পাথর, এগুলো ব্ল্যাক স্টোন। এই পথে আমরা এসেছি না না, আগে চলে গেছে অনেক লোক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চুনাপাথরের এই প্রাকৃতিক বিস্ময় আপনার নিঃশ্বাস কেড়ে নেবে। আপনি নৌকা ভ্রমণের মাধ্যমে এই দৃশ্য উপভোগ করতে পারেন। 10 লক্ষেরও বেশি সময় ধরে পাথরের অবক্ষেপের ফলে চুনাপাথরের এই প্রাকৃতিক বিস্ময় গড়ে উঠেছে। স্ট্যালাকমাইট ও স্ট্যালাকাইটাইট এই দুই ধরনের চুনাপাথরের অদ্ভুত নান্দনিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তাই আন্দামানে এলে বারাটাগে এসে এই লাইম কেভ বা চুনাপাথরের গুহা দেখতে ভুলবেন না। उसमें से आपको 60 मीटर पूरा डेड पार्ट नजर आएगा, जो कि सर ओपन एरिया में तो एक जो ब्लैक स्टोन देख रहे हैं ना, सब डेड हो चुका है। रेन वाटर सनलाइट, बारिश का पानी और धूप का रोशनी डायरेक्ट लगता है, स्टोन जो है डेड हो जाता है, मर जाता है। और जो ब्लैक स्टोन हो गया, अब ये बढ़ेगा नहीं, मर चुके हैं। अंदर 40 मीटर ही आपको लाइम स्टोन केव नजर आएगा। उसमें जो है सर वाइट स्टोन होगा, अलग अलग तरह की स्ट्रक्चर वगैरह सब नेचुरली बना हुआ है। जैसे कि आप लोग अंडर सी में जाओगे तो जेलीफिश होता है ना, ऑक्टोपस होता है, शेर का पंजा, ऐसे डिफरेंट टाइप की स्ट्रक्चर वगैरह सब बना हुआ है। बस आप लोग देखकर इमेजिनेशन करना है। 40 मीटर के वहाँ पर आपको किसी भी स्टोन को टच नहीं करना है। स्टोन को टच करने से हमारा जो बॉडी टच होता है, स्टोन जो है डेड हो जाता है। हमारे हाथ में जो पसीना बैक्टीरिया होता है ना, बहुत सारे ट्री है, ट्री से जो प्योर वाटर आता है, ट्री में जो वाटर डिपॉजिट होकर आता है, उसी थ्रू इसका फॉर्मेशन होता है। 1 साल में 1/2 इंच ग्रो करते हैं, बहुत स्लोली बढ़ता है। ठीक है सर। केव में 3 टाइप के स्टोन होते हैं, स्टैलेक्टाइट, स्टैलेक्माइट और एक होता है हेलेक्टाइट, जो कि ऊपर नीचे से बढ़ते हैं सर। आपको वहाँ पर शाइनिंग भी नजर आएगी, जो चमकता होगा, जो सिलिका माइका के कारण। ठीक है।
और सर वहाँ पर थोड़ा अंधेरा रहेगा तो अपने फ़ोन को फ्लैश लाइट वगैरह जो कि जला लीजिएगा और ग्रुप के साथ में रहना। मैं बताते जाऊँगा आप लोगों को, बस देखकर इमेजिनेशन फोटो वगैरह लेना, उसी टाइम ले लीजिएगा। केव में जो है ज़्यादा टाइम नहीं मिलता है, जाना देखना और वापस आना है, ठीक है। जाओ जाओ। পায়ের দিকে তাকিয়ে আসবা, পায়ের দিকে মাকে বললাম। এটা কি জলের নিচে ছিল নাকি? এক সময় ছিল। জলের নিচে ছিল। এগুলোর কালার তো লাইমের মতো সাদা হতো, সাদা দেখেছিলাম, কিন্তু কালো হয়ে গেছে দেখছি। அம்மா எவ்வளவு அழகா இருக்கு. அப்புறம் என்ன আসছো? এখানে সাবধানে, পায়ের দিকে তাকিয়ে আসো, এখানে কোনো লাইট নেই। গ্লাস জ্বালা, আমি দেখতে পাচ্ছি গ্লাস জ্বালা দরকার নেই। এইখানে জ্বালা ऊपरটা हाथी आगे आ जाइए सर, तूफान बोट वाले आगे। तूफान बोट वाली। हाँ वांग তুই কি ভোটের লোক? सर यहाँ से जो है 40 मीटर सर स्टार्ट हो रहा है, यहाँ सबको एक्टिव पार्ट रहेगा। व्हाइट स्टोन होगा, डिफरेंट टाइप की स्ट्रक्चर वगैरह नेचुरली बना हुआ है, आप लोग देखकर इमेजिनेशन करना सर, ठीक है। किसी भी स्टोन को टच नहीं करना। आप लोग यहाँ पर देख लीजिए, यहाँ पर स्ट्रक्चर नजर आएंगे, यहाँ ऊपर की यहाँ पर आप लोग देख सकते हैं, यहाँ पर आपको स्पाइनल कोड जो होता है ना, बैकबोन जो हमारे रीढ़ की हड्डी, उसकी स्ट्रक्चर नजर आएगी, ब्लैक बोन। इसी तरह डिफरेंट टाइप की स्ट्रक्चर अंदर बना हुआ है। और यहाँ पर आप लोग नीचे देख सकते हैं, यहाँ पर आपको विनायक जी का जो सूंड होता है, गणेश भगवान जी का, उसके जैसे आप नजर, बस जैसे सर आप लोग इमेजिनेशन के ऊपर डिपेंड करते हैं। मुझे जो दिख रहा है मैं बता रहा हूँ, आप लोग कुछ अलग दिखता है, आप लोग करके इमेजिनेशन करते हैं। 40 मीटर और अगर नहीं जाना नहीं जाना चाहते কেন আছে আছে চল। यहाँ पर देख लीजिए सर, यहाँ पर आ जाइए। आप लोग अंडर वाटर में जाओगे, सी वाटर में, तो वहाँ पर जो छोटे, मैडम आगे आ जी, छोटे छोटे जो जेलीफिश होते हैं ना, उसकी शेप में यहाँ पर नजर आ रही है, तो जेलीफिश की स्ट्रक्चर। और यहाँ पर आप लोग देख सकते हैं, यहाँ पर आपको ऑक्टोपस जो होता है ना, ऑक्टोपस सी वाटर में ऑक्टोपस के शेप में नजर आ रही है सर। फोटो लेने में बता रहा हूँ, साथ साथ लेते रहिए, वापस में डायरेक्ट निकलना है बाहर। গ্লাস দে। এগুলো কিন্তু জীবন্ত, এগুলো জীবন্ত, হাত দিলে মরে যাবে, হাত দিলেই মরে যাবে, হাত দিও না, হাত দিলেই মরে যাবে। এটা হচ্ছে পায়ের। शाइनिंग है। দেখো না কত স্ট্রাকচার গুলো কিভাবে তৈরি হয়েছে। और यहाँ पर देख लीजिए, यहाँ पर आपको देख सकते हैं, आप यहाँ पर आपको शाइनिंग स्टोन जो नजर आएगा, ये जो चमकता हुआ स्टोन, ये जो है सिलिका माइका का। सिलिका आपको पूरे केव में शाइनिंग देखने को नहीं मिलेगा सर। जहाँ जहाँ पर सिलिका माइका की मात्रा अधिक होगा, ज्यादा होगा, वहीं पर आपको इस तरीके का शाइनिंग देखने को मिलेगा। और यहाँ पर आपको मशरूम के जैसे स्ट्रक्चर नजर है, या फिर ब्रेन जो हमारा जो होता है ना सर, उसके जैसे यहाँ पर आपको इमेजिन करेंगे। और उसी के ऊपर आप लोग यहाँ पर देख सकते हैं, यहाँ पर आपको शंख जो होता है ना, शंख जो सी वाटर में होता है, जो मंदिरों में बजाए जाते हैं, शंख, শঙ্খ। हाँ शंख के आकार का नजर आएगा। आप लोग उसको ऊपर देख सकते हैं। बड़े बड़े होटलों में जाओगे तो जो लाइटिंग झूमर होता है ना सर, जो झाड़ पत्ती कहते हैं, लाइटिंग झूमर, उसके जैसे आपको नजर आ जाएगा। और यहाँ पर देख लीजिए, अगर आप किसी भी स्टोन को टच करते हो, हमारा बॉडी टच होता है, इस तरीके का ब्लैक हो जाता है, डेड हो जाता है, ये अभी बढ़ेगा नहीं सर, ये मर चुका है, इसलिए हम लोग जो है टच करने के लिए मना करते हैं, ठीक है। यहाँ से हम लोग देख सकते हैं, जो ब्लैक से दिख रहे हैं, जो टच करने की वजह से अच्छा, लोगों का जो बॉडी टच होता है, तो इस तरीके का ब्लैक वो और ग्रो नहीं होगा, हाँ मर चुका है। और ग्रो नहीं होगा।
हाँ ये वाटर ड्रिप गिर रहे हैं ना शीत के ऊपर। और यहाँ पर देख लीजिए, और यहाँ पर देख लीजिए सर, जैसे कि मैंने बाहर बताया था केव में जो सिर्फ 3 टाइप के स्टोन होते हैं, यहाँ पर आपको 2 टाइप के स्टोन देखने को मिले। एक जो धीरे धीरे ऊपर से नीचे की ओर बढ़ता है और एक जो है नीचे से धीरे धीरे ऊपर की ओर बढ़ता है। 1 साल में ½ इंच ग्रो करता है, बहुत स्लोली बढ़ते थे। ऊपर से जो बढ़ता है उसे स्टैलेक्टाइट कहते हैं, और जो नीचे से बढ़ते हैं उसे स्टैलेग्माइट कहते हैं। ये जो गैप दिख रहा है सर, इसे जो है जुड़ने के लिए बहुत साल लगेगी। इसमें जो वाटर ड्रॉप आ रहा है उसी के थ्रू इसका फॉर्मेशन होता है। ऊपर से जो वाटर ड्रॉप आता है और जो नीचे ड्रॉप होता है, नीचे से भी फॉर्मेशन करने स्टार्ट हो जाते हैं। और आगे এইখানে নিচু আছে। अपना अपना फोन का लाइट वगैरह जला लीजिए। লাইট জ্বালাও, তোমার ফোনে লাইট জ্বালাও। আমার ফোনে और यहाँ पर देख लीजिए, यहाँ पर आपको ये देखिए वाटर ड्रॉप नजर आएगा। हाँ, ये जो है ट्री के रूट से जो है वाटर आ रहा है, इससे जो है फॉर्मेशन होता है, बढ़ता है स्टोन धीरे धीरे। ये जो है जम जाता है और नीचे को ग्रो करने लगता है स्लोली, इसलिए स्टोन जो है बढ़ते रहता है, ग्रो होता है। और यहाँ पर आती সিঙ্কহোল। आज ये सर पूरा मेंबर यहाँ पर आज यहाँ पर देख लीजिए लिखा हुआ है सिंक-होल। आप लोग ऊपर की ओर देख लीजिए, आप लोग 2 हॉल नजर आए, छोटा एक बड़ा है, नेचुरली हॉल है। यहीं से सर जो हमारा ऑक्सीजन है, जो है सनलाइट जो है यहाँ से आ रहा है और एक बाहर की तरफ से आ रहा है। आपको पूरे केव में जो सर बंद है, अगर हॉल नहीं होता यहाँ ज्यादा जो भीड़ भड़का हो जाती है, ऑक्सीजन लेवल कम हो जाती है, तो यहाँ से हमें मदद मिलती है, मतलब ऑक्सीजन आता है, ठीक है। और हॉल से जो है रेन वाटर, बारिश का पानी अंदर आने के कारण स्टोन जो है पूरा डेड हो चुका है। ये जो मड भी आ रहा है, इसलिए आप लोग देख सकते हैं यहाँ पर गोल्डन आपको मड के कलर में नजर आ रहा है। ये सैंड है। हाँ, रेन वाटर अंदर आने के कारण स्टोन जो है पूरा डेड हो चुका है। यहाँ पर बारिश का पानी हॉल से जो अंदर आते हैं। और आइए মাথায় কথা লাগে না জানো, দেখি ওর সামনে আছে, কাকে বোঝাচ্ছে মনে হয়। और यहाँ पर आपको लोटस की स्ट्रक्चर नजर आएगा, रिवर्स लोटस का, उल्टे कमल फूल के जो कली होता है ना, उसकी शेप भी यहाँ पर आपको नजर आ जाएगी, रिवर्स लोटस की स्ट्रक्चर। পদ্ম ফুল উল্টো করে দেওয়া, মরে যাবে। आगे आती है मैडम, पीछे भी ग्रुप आगे आती रही थोड़ा। आप लोग यहाँ पर देख लीजिए, यहाँ पर आपको छोटा सा गणपति बप्पा जी का फेस कट में नजर आएगा, गणेश भगवान जी का, गणेश भगवान जी के हेड के जैसे नजर आ जाएगी। ভেতরে যাও, আমি দেখে আসছি। একটু লাইটটা জ্বালাতা, ফটোগুলো আমি যাবো না, বড় ভেতরে ওই তো বাবাই জ্বালিয়েছে লাইট। यहाँ पर देख लीजिए तूफान बोर्ड, यहाँ पर आपको ब्लैक से दिख रहा है, ये जो है ट्री के रूट्स है, पेड़ों के जड़ है सर, ये जो पत्थरों के बीच होकर यहाँ तक आ चुका है। ভেতরে একটা কুকুর আছে। और यहाँ पर देख लीजिए सर, यहाँ पर आपको सबसे ज्यादा शाइनिंग करता हुआ नजर आएगा, चमक सबसे ज्यादा शाइनिंग সিলিকা। और आगे आइए, इधर आइए। এই যে আলো দে উপরে দিয়েছিস, তোর আলো কোথায় রে? এই ওগুলো কি বিশাল বিশাল, এগুলো সমুদ্রের নিচে ছিল না, সমুদ্রের নিচে। এই কুকুর আছে, ঠিকই বলেছে। কুকুরটাও সমুদ্রের নিচে ছিল। এই গোয়াটা সমুদ্রের নিচে आने की वजह से ना समुद्र चला गया, गोरा आ गया। टच कर सकता है? हाँ, थोड़ा ज्यादा नहीं, थोड़ा हार्ड है। ये देखिए आपका हनुमान जी का गला से ना अरे इस तरह बाजू हमारे बोर्ड वाले सर यहाँ पर ध्यान दीजिए तूफान ग्रुप वाले, हाँ
सर यहाँ पर आप लोग देख लीजिए पूरी केव में यहाँ पर आपको सबसे डिफरेंट कलर में स्टोन जो है नजर आएगा सर। यहाँ पर जो गोल्डन कलर है जो वाइट से बना होता है, यहाँ पर भी आपको शाइनिंग नजर आता है सर। यहाँ पर जो वाटर ड्रॉप आता है आपको शाइनिंग चला जाता है पूरा। इसको जो गोल्डन होने का कभी एक रीजन है सर, आप लोग जो ऊपर हॉल दिख रहा है छोटा सा हॉल है, वहाँ से जो है वाटर के थ्रू एंटर मिट्टी आती है, मड जो आएगा पूरे स्टोन पर चिपक गया मिट्टी के कलर, इसलिए जो है पूरा स्टोन जो है मड के कलर में गोल्डन हो गया। नहीं डेड नहीं। हाँ यहाँ पर देख सकते हैं, यहाँ पर आपको छोटा सा हनुमान जी का जो गधा होता है, हनुमान जी के गधे के स्ट्रक्चर नजर आते हैं। और यहाँ पर देख लीजिए ऊपर पर, यहाँ पर आपको शेर का जो पंजा होता है ना सर, टाइगर श्रॉफ, शेर का जो पंजा उसके जैसे यहाँ पर आपको नजर आ जाए शेर का पंजा। और यहाँ पर जो है सर एंडिंग पॉइंट है, उसका ग्रुप देखने के बाद उधर खुला था, बहुत पहले खुला था। हम लोग जब से आए तब से बंद है, लेकिन ऐसा बताते हैं कि उस समय में खुला था। सर यहाँ पर आज ये एंडिंग पॉइंट देख लीजिए, खत्म हो गया फिर। सर यहाँ पर देख सकते हैं इसके आगे जो है 20 मीटर हो गए, यहाँ पर जाना जो है अलाउ नहीं, यहाँ पर गेट डाल के रखें। यहाँ पर जो है सर डेंजरस है, स्टोन जो है क्रैक हो चुका है। 2004 में जब भूकंप आया, सुनामी आया, पूरा स्टोन जो है क्रैक होकर इस तरफ ढालू हो चुका है। तो 20 मीटर पर भी जाना अलाउ नहीं है, क्योंकि वो कभी भी टूट के गिर सकता है, ठीक है, डैमेज स्टोन है। और आप लोग यहाँ पर देखिए, यहाँ पर आपको जो है मिल्की व्हाइट में स्टोन नजर है, प्योर व्हाइट में। ये जो है न्यू फॉर्मेशन, इसे हेलेक्टाइड स्टोन कहते हैं। न्यू फॉर्मेशन जो होता है हेलेक्टाइड स्टोन कहते हैं। इसमें जो वाटर ड्रॉप दिख रहा है सर, इसी इसका फॉर्मेशन है। सर अभी आप लोग फोटो लेना उस तरफ जाके लीजिए, उसके बाद सेम रास्ते रोड पर चलना, ठीक है। আমাদের আন্দামান ফ্যামিলি ট্যুর আমরা এখানেই শেষ করছি। তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন। ধন্যবাদ।